বান্দরবানের রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। রাতভর গোলাগুলির পর থমথমে থানচি আলীকদম। মূলত আমরা এই ব্যাংক ম্যানেজারকে আমরা উদ্ধার করতে পারি। ছুটি শুরু না হতেই মহাসড়কে ব্যাপক যানজট। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখ যাত্রীরা। রেল স্টেশনেও বেড়েছে চাপ। বিএনপি বলেছিল সরকার 5 দিনও টিকবে না, পেরিয়ে গেছে 3 মাস। মন্তব্য ওবায়দুল কাদেরের। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া দলটির উপায় নেই। বলেছে 5 দিনও টিকবে না। সে জানুয়ারি 7 তারিখ থেকে 3 মাস হয়ে গেল সরকার টিকে আছে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো এবারে। বান্দরবানের রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। সকালে র্যাব 15 ক্যাম্পে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছে বাহিনীটি। র্যাব জানায় সক্ষমতা জানান দিতেই কেএনএফের এই হামলা। পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রের যোগান পাচ্ছে সংগঠনটি। রুমায় ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর রাত 3টা পর্যন্ত গহীন পাহাড়ে বিচরণ করে সন্ত্রাসীরা। ঘণ্টায় ঘণ্টায় অবস্থান পরিবর্তন করে তারা। মুক্তিপণ নয়, বিভিন্ন কৌশল অবলম্বন করে উদ্ধার করা হয় অপহৃত নিজামুদ্দিনকে। মোটরসাইকেল করে পূর্ব নির্ধারিত নিরাপদ জায়গায় এনে ছেড়ে দেওয়া হয় তাকে। র্যাব জানায় এই কদিন তাদের মূল ফোকাস ছিল নিজামুদ্দিনকে উদ্ধার করা। সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাদের। পুরো পার্বত্য এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আপনাকে বলি যে এখানে আপনার পার্বত্য এলাকায় এখানে অভিযান পরিচালনা করতে গেলে আমরা সবসময় দেখেছি তারা তাদের সক্ষমতা, সেটা তাদের যারা অনুসারী তাদেরকে জানান দিতে চায়, যে তারা বোঝাতে চায় দেখো আমরা সক্ষম। আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ পেয়েছি যেখানে স্থানীয় যারা জনগোষ্ঠী আছেন তাদেরকে দেখিয়ে আমরা যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করব। রাতভর গোলাগুলির পর এখন থমথমে বান্দরবানের থানচি ও আলীকদম এলাকার পরিবেশ। তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যার পর কুকিচিনের 70 থেকে 80 জন সন্ত্রাসী থানচি থানা লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। পরে পুলিশ এবং বিজিবি পাল্টা প্রতিরোধ করে তোলে। তবে স্থানীয়রা বলছেন এর আগে সশস্ত্র গোষ্ঠীগুলো ছোটখাটো অপরাধ করলেও এবার যা করেছে তা নজিরবিহীন। বিষয়টি হালকাভাবে না দেখে আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। বৃহস্পতিবার রাত 8:15 নাগাদ এই যে থানচি থানা রয়েছে সেই থানচি থানা এলাকায় অন্তত কয়েকশো রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে, অর্থাৎ গোলাগুলি হয়েছে। তংচঙ্গপাড়া জেলে রয়েছে এখান থেকে বেশ কিছু দূরে, সেখান থেকে 70 থেকে 80 জনের একটি কুকিচিনের একটি দল তারা প্রথমে থানা এলাকায় এসেছিল এবং তাদের সঙ্গে আশপাশ থেকে কয়েকটি পাড়া থেকে আরও 4-5টি মোটরসাইকেলে করে আরও বেশ কয়েকজন তাদের সঙ্গে যোগ দিয়েছিল। এবং তারপর পরেই তারা এখানে পুলিশ সদস্যরা যেটি আমাদের জানিয়েছেন যে 8টা থেকে 8:15 থেকে নাগাদ তারা থানাকে লক্ষ্য করে গুলি করে। থানাটি নিচে সমতল থেকে অনেকটু উপরে এবং তারা থানার কাছাকাছি পর্যন্ত এসে গুলি ছুটতে তারা উপরে চলে আসে এবং তারপর পরেই পুলিশ পাল্টা প্রতিরোধ যখন গড়ে তোলে তখন তারা পিছু হটতে বাধ্য হয়। তবে পিছু হটে তারা চলে যায়নি, কিন্তু থেমে থেমে নিচ থেকে তারা বিভিন্ন স্থান থেকে লুকিয়ে তারা পুলিশ লক্ষ্য করে গুলি ছুটতে দেখা গেছে। 9:30টার কাছাকাছি সময় পর্যন্ত থেমে থেমে গুলি হয়েছে এবং মাঝে মধ্যে বৃষ্টির মতো গুলি ছুটতে আমরা দেখেছি। পুলিশ আর যখন কুকিচিন সদস্যদের মধ্যে যখন গোলাগুলি হয় তখন পাশেই বিজিবির ক্যাম্প ছিল, সেখান থেকেও সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে বিজিবির সূত্রে আমরা জানতে পেরেছি। হাসামপাড়া এবং কাইখংপাড়া থেকে প্রায় 70-80 জন সশস্ত্র গ্রুপ এবং এদিকে হাসপাতাল রোড থেকে 40-50 জন সশস্ত্র গ্রুপ এসে দুদিক থেকে থানার উপরে আক্রমণ করে এবং বাজারে নিয়োজিত পুলিশ সদস্য এবং ব্যাংকে নিয়োজিত পুলিশ সদস্য সহ বাজারে এলোপাথারি জনগণের উপরে গুলি করে বৃদ্ধি করে এবং তারা সৃষ্টি করে। পরবর্তীতে আমরা আমাদের অফিসার ফোর্স নিয়ে রাতভর তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। এখনও গোবিন্দা সূত্রে মতে যে এই সন্ত্রাসী গোষ্ঠী এখনও থানা এলাকার 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে।
তো তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের ডিআই স্যার, আমাদের এসপি স্যার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসি। যে অপহৃত ব্যাংক ম্যানেজার ছিল সোনালী ব্যাংকের, যিনি রুমা থেকে অপহরণ করেছিল যাকে কুকিজেন সদস্যরা, তাকে কালকে উদ্ধার করা হয়েছে। তার আগের দিন একেবারেই যখন রুমার ঘটনার তদন্ত চলছিল বা রুমার ঘটনা পরিদর্শনে গিয়েছিলেন ডিআইজি সহ বা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঠিক তখনই থানচি এলাকায় সোনালী ব্যাংকের একটি শাখা এবং কৃষি ব্যাংকের একটি শাখায় কুকিজেন সদস্যরা হামলা চালায় এবং সেখান থেকে বেশ কিছু টাকা লুট করেও নিয়ে যায় এবং সেখানেও পুলিশ সদস্যদের জিম্মি করা হয়, যেমনটি রুমাতে করা হয়েছিল। স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঘটনাটি অতীতে এমন ধরনের ঘটেনি। সন্ত্রাসীরা এসেছে বিভিন্ন এখানে উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠী যারা রয়েছে বা পাহাড়ে যারা সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা বিভিন্ন সময় হামলা করেছে, বাড়িঘর হামলা করেছে, চাঁদাবাজি করেছে, অপহরণ করেছে, মুক্তিপণের জন্য নিয়ে আবার ছেড়ে দিয়েছে, মাঝে মধ্যে হত্যাকাণ্ড ঘটেছে। তবে এইভাবে ব্যাংকে হামলা বা থানায় হামলা এটি নজিরবিহীন। স্থানীয়রা বলছেন এটি খুব সহজভাবে না, সুযোগ নেই। এটিকে গুরুত্ব হিসেবে দিয়ে এই যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদেরকে নির্মূলে বা তাদেরকে প্রতিহত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদিও এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে আর কোনো ধরনের ছাড় নয়, তবে তারা এখন পর্যন্ত আহ্বান জানাচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদেরকে পুনর্বাসন এবং আর্থিক সহযোগিতা সহ সব ধরনের সহযোগিতা করা হবে। থানচির পরিস্থিতি যদি এক বাক্যে বলা যায়, থানচির পরিস্থিতি গতকালকে পর কোনো ধরনের অবনতি হয়নি, খুব শান্ত রয়েছে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি অব্যাহত রয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, থানচি, বান্দরবান। শান্তি আলোচনা চলার মধ্যেই হঠাৎ উগ্র পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ তৃতীয় দফা বৈঠকের আগে ব্যাংক ডাকাতির ঘটনায় আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে মূলত শক্তির জানান দিচ্ছে কেএনএফ। তাদের অস্ত্র এবং অর্থের উৎসের পেছনেও আছে বড় হাত। বছর দুয়েক আগে আত্মপ্রকাশের পর থেকে অস্ত্রবাজি, খুন, অপহরণ, চাঁদাবাজির ঘটনায় পাহাড় অশান্ত করে রাখে কেএনএফ। আস্তানায় অভিযানে কয়েকজন ধরাও পড়ে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে 2023 সালের জুনে গঠিত কমিটির সাথে শুরু হয় শান্তি আলোচনা। গত 5 মার্চ বেথেলপাড়ায় দ্বিতীয় দফায় বৈঠক হয়। আজ 5 এপ্রিল তৃতীয় দফা বৈঠকের কথা ছিল, কিন্তু শান্তি আলোচনা চলার মাঝপথে বুধবার ও বৃহস্পতিবার 16 ঘন্টার ব্যবধানে 3টি ব্যাংকে সশস্ত্র কেএনএফ সদস্যদের হামলা, টাকা ও অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণের ঘটনা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। তাদের উদ্দেশ্য ছিল এটাকে ভঙ্গুর করা। তাদের পেছনে হয়তো কেউ যারা ইন্ধনদাতা, উস্কানিদাতা আছে, সেখানে আমার গোয়েন্দা তৎপরতা যথেষ্ট পরিমাণ দুর্বলতা রয়েছে, অভাব রয়েছে, সেটা পূরণ করতে হবে। না হলে এই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় এই ডাকাতরা উৎসাহ বোধ করবে। ব্যাংক ডাকাতির ঘটনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কেএনএফের অস্ত্র ও অর্থের উৎস নিয়েও ভাবার পরামর্শ তাদের। এইটা এখন কোনোভাবেই আর ছোটোখাটো সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এভাবে বলা যাবে না। আন্তর্জাতিক যে একটা সম্পৃক্ততার মধ্যে আছে এটা মোটামুটি ফসিও। তারা যে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে, এই অস্ত্রগুলো কোত্থেকে আসছে, তারা নিজেরা তো আর তৈরি করছে না। সুতরাং এই অস্ত্র সাপ্লাইও কিন্তু একটা ট্রান্সন্যাশনাল নেটওয়ার্ক এখানে যুক্ত আছে। 2022 সালের 21 জুন রাঙ্গামাটির সাইজামপাড়ায় ব্রাশফায়ারে 3 জনকে হত্যার পর কেএনএফ প্রথম আলোচনায় আসে। এরপর আলাদা রাজ্য গঠনের ঘোষণা দিয়ে একের পর এক জড়িয়েছে সশস্ত্র সংঘাতে। সংগঠনটির প্রধান নাথান বমের বাড়িও বান্দরবনের বমপাড়ায়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচন ঠেকানো এবং আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন 21 বছর বিএনপির হত্যা, খুন আর ধ্বংসের রাজনীতি করেছে, গণতন্ত্র উদ্ধার করেছে বঙ্গবন্ধু কন্যা। ওবায়দুল কাদের আরও বলেন পৃথিবীর কোনো দেশ দাবি করতে পারবে না তাদের গণতন্ত্র পরিপূর্ণ। বলেন ইফতার পার্টি নয়, সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণই আওয়ামী লীগের লক্ষ্য। সড়ক ও পরিবহন মন্ত্রী জানান মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া বান্দরবানের ঘটনায় তিনি আরও জানান আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালাচ্ছে এবং সরকারও কঠোর অবস্থানে আছে। বলেছে 5 দিনেও টিকবে না। সে জানুয়ারি 7 তারিখ থেকে 3 মাস হয়ে গেল সরকার টিকে আছে। বিএনপির এখন
চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। গণতন্ত্র এদেশে ধ্বংস করেছে তারা। প্রিয়জনের সাথে ঈদ করতে আগে ভাগেই বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে ছিল যানজট। এখনও মহাসড়কের এই অংশে গাড়ির ধীর গতি রয়েছে। হাইওয়ে পুলিশ জানায় ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও কুমিল্লামুখী লেনে দীর্ঘ ছিল যানজট। কুমিল্লা অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে সরু হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভোর থেকেই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এছাড়া ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও ঘরমুখ মানুষের ভিড় বাড়ছে। প্রায় 2.5 ঘন্টা লাগছে। নাঙ্গলবন্ধ চালতে যাচ্ছি মোগরা পর্যন্ত, মোগরা বাড়িতে চালতে যাচ্ছি টুলবেলাদের পর্যন্ত, টুলবেলাদের বাড়িতে এই পর্যন্ত দাম। জ্যামটা লাঙ্গলবন্ধ থেকে পারছি। কিসের জ্যামটা? সামনে কি আছে বলতে পারি না। অনেকক্ষণ ধরে গাড়ি রয়েছে, গাড়ি আইতেছে, ভাড়াটা বেশি। ঈদকে সামনে রেখে আগেভাগেই ঘরমুখ মানুষ। স্বজনদের সাথে ঈদ পালনে ব্যস্ত শহরকে বিদায় জানিয়ে অনেকেই ছুটছেন বাড়ির পথে। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দীর্ঘ যানজট ছিল, এমন তথ্য আমরা জানাচ্ছিলাম। এখন কেমন দেখছেন যানজটের পরিস্থিতি, একটু জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোরের দিকে কিন্তু মেঘনা ব্রিজের পার হয়ে অর্থাৎ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার যে হাইওয়ে সড়কটি পড়েছে সেখানে কিন্তু পরপর 3টি গাড়ি বিকল হয়ে পড়ার কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছিল। সেই যানজট কিন্তু মেঘনা টোল প্লাজা পার হয়ে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত এসে থেকেছিল, কিন্তু এখন এই 3টি বিকল গাড়ি অর্থাৎ মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আর যানজটটি সেভাবে লক্ষ্য করছি না। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গাড়ির আমরা বেশ লক্ষ্য করছি। অর্থাৎ অন্য সময় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 19,000 থেকে 20,000 গাড়ি ঢাকা থেকে ছেড়ে যায়, আবার 20,000 গাড়ি চট্টগ্রাম মুখী হয়ে ঢাকায় প্রবেশ করে, অর্থাৎ প্রায় 40,000 গাড়ি। কিন্তু আজকে কিন্তু তার অনেক বেশি চাপ। অর্থাৎ আপনি জানেন যে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু ঈদের ছুটি শুরু হয়েছে, যে কারণে কিন্তু মহাসড়কে আজকে প্রচুর গাড়ির চাপ আমরা লক্ষ্য করছি। অর্থাৎ স্বাভাবিক দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি যানবাহন কিন্তু এই মহাসড়কে চলাচল করছে, যে কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছিল। এখন স্মুথ গতিতে অর্থাৎ স্বাভাবিক গতিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু যানবাহন চলাচল করছে, কোনো যানজট নেই। ধন্যবাদ আপনাকে স্মিথ। গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নেতানিয়াহু প্রশাসন ব্যর্থ হলে ইসরায়েল ইস্যুতে নীতি পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করেন জো বাইডেন। বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গাজার বেসামরিকদের সুরক্ষার উপর নির্ভর করছে। গাজায় ইসরায়েলি হামলায় বিদেশি ত্রাণকর্মী নিহতের পর দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোন আলাপ। এ সময় বাইডেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান, পাশাপাশি অগ্রহণযোগ্য হামলা বন্ধেরও কথা বলেন তিনি। গাজা ইস্যুতে ইসরায়েলকে চাপ দিতে প্রথমবার এমন হুঁশিয়ারি এলো মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে আগ্রহ নেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এ কারণেই হামাস নমনীয়তা দেখালেও কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি। বৃহস্পতিবার এমনটাই দাবি করেন হামাস নেতা ওসামা হামদান। এখন পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। দুর্ভাগ্যবশত ইতিবাচক ফলাফলের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেও কোনো অগ্রগতি পাচ্ছি না। কায়রোতে সবশেষ আলোচনাতেও শত্রুরা সমঝোতার বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের ধারণা নেতানিয়াহুই যুদ্ধবিরতির পথে প্রধান বাধা, কারণ ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার কোনো আগ্রহ নেই তার। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।